সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুরু হচ্ছে আজকের অ্যাকাউন্টিং ক্লাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম টু দ্য অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড। তোমরা যারা আমার চ্যানেলের সাথে পরিচিত তারা জানো আমার চ্যানেলটির নাম হচ্ছে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড। যদিও ভিউ ব্যবসায়ীর মতো কথা হবে, তারপরেও তোমাদেরকে বলছি, পারলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য পরবর্তীতে অনেক সুবিধা হবে বা তোমাদের প্রয়োজনেই সুবিধা হবে। তো আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচেরটা আমার মেইল অ্যাড্রেস এবং তারপরেরটা আমার ফোন নাম্বার। চাইলে আমার সঙ্গে দুই মাধ্যমেই যোগাযোগ করা যাবে। তো আমরা আজকে অধ্যায় 12 লেকচার 3 করব। আমি তোমাদেরকে বলেছিলাম আমি আগামী দিন আরেকটা অঙ্ক দেখাবো। তো আজকে আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে আসব। আমরা চেষ্টা করব দ্বিতীয় অঙ্কটা দেখার বা দ্বিতীয় অঙ্কটা কি করে হয় সেটা জানার বা বোঝার চেষ্টা করব। তো আমরা আজকে করব তোমার বইয়ের 211 পৃষ্ঠার সৃজনশীল 2 নাম্বার অঙ্কটা। তোমার বইয়ের যে 211 পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠার সৃজনশীল 2 নাম্বার অঙ্ক। এখানে একটুখানি সবাইকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে এখানে স্লাইডে জায়গার সংকলনের কারণে আমাকে কিছু ক্ষেত্রে ছোট ছোট কথাগুলোকে কাটতে হয়েছে বা ছোট করতে হয়েছে। তো তুমি তোমার মতো করে বুঝে নেবে, অথবা চাইলে তুমি তোমার বইটার সামনে খুলে রাখতে পারো। তো আমরা দেখে নেই। 1 জানুয়ারি তারিখে ডাক্তার মাহাদির পারিবারিক আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ: বাড়িঘর 10 লাখ টাকা, আসবাবপত্র 90,000, বিনিয়োগ 10,000, গহনাপত্র 80,000, হাতে নগদ 3,000, ব্যাংক ঋণ 6,000। এরপরে দেখো নিচে একটা প্রাপ্তি প্রদান হিসাব করে দিয়েছে। দিয়ে দেখো প্রাপ্তি পাশে লিখেছে নগদ তহবিল 3,000। ওই যে ওপরের হাতে নগদটাকে নিয়ে এসে নিচে বসিয়ে দিয়েছে। নগদ তহবিল 3,000, তারপরে বেতন, তারপরে বিনিয়োগের সুদ, রোগী দেখে প্রাপ্তি। এপাশে আছে দেখো খাদ্য সামগ্রী ক্রয়, দৈনন্দিন বাজার, টেলিভিশন ক্রয়, খবরের কাগজ ক্রয়, শিক্ষা খরচ, গ্যাস পানি বিদ্যুৎ, ব্যাংকে স্থায়ী আমানত এবং উদ্বৃত্ত। আমরা গত ক্লাসে প্রাপ্তি ও প্রদান হিসাবটা করেছিলাম। তো তোমরা সবাই জানো কি করে এই উদ্বৃত্ত বা হাতে নগদ বা নগদ টাকার জেরটা বের করতে হয়। এরপরে দেখো গ্যাস ও বিদ্যুৎ খরচ 1500 টাকা বকেয়া রয়েছে। বিনিয়োগের সুদ 1,000 টাকা পাওয়া যায়নি, মানে এটাও বকেয়া রয়েছে, যদি এটা আয় বলে আমরা বলবো অনাদায়ী রয়েছে। তো আমরা দেখব প্রশ্নগুলো কি কি আছে। ক নম্বরে বলেছে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো করে জানো, তারপরে আমরা অঙ্কটা করে দেখব। এরপরে আছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো খ নম্বরে। আর গ নম্বরে আছে আর্থিক অবস্থা বিবরণী। আমরা ক এবং খ এর আগের অঙ্কেই করেছিলাম। গ নম্বর অঙ্কটা আমাদের কাছে একেবারেই নতুন, আমরা গ নম্বরটা দেখব ভালোভাবে। তার আগে আমাদের ক এবং খটা আরেকবার করে নিতে হবে। তো আমরা শুরু করছি ক দিয়ে। তো দেখো প্রারম্ভিক পারিবারিক তহবিলের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আরেকবার বলছি, প্রারম্ভিক পারিবারিক তহবিলের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তো যেহেতু প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, তাহলে এখানে প্রারম্ভিক বা বছরের শুরু বলতে আমরা যেটা বুঝি 1 জানুয়ারি 2017 আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ বলে ব্যাংক ঋণ পর্যন্ত, বাড়িঘর থেকে ব্যাংক ঋণ। দেখো আমি এটাকে আলাদা করে বক্সের মধ্যে নিলাম, লাল কালির বক্সে দেখো বাড়ি ঘর আসবাবপত্র এগুলো সবই হচ্ছে প্রারম্ভিক। তো যদি আমরা এদেরকে আলাদা করে আরেকটু এই পাশে নিয়ে নেই, তাহলে দেখো বাড়ি ঘর 10 লাখ টাকা, আসবাবপত্র 90,000 টাকা, বিনিয়োগ 10,000 টাকা, গহনাপত্র 80,000 টাকা, হাতে নগদ 3,000 টাকা। তো লাল কালিতে যেগুলো লেখা আছে আমরা বুঝতে পারছি এগুলো সব সম্পদ। এবং তারপরেই আছে দেখো ব্যাংক ঋণ 6,000 টাকা, একটু অন্য কালিতে লেখা। তো এটা হচ্ছে দায়। তাহলে আমরা সম্পদ থেকে দায় বাদ দিলেই প্রারম্ভিক পারিবারিক তহবিলের পরিমাণ পেয়ে যাই।
তাহলে যদি আমরা প্রারম্ভিক পারিবারিক তহবিলের পরিমাণ এভাবেই পাই, তাহলে আমরা একটু যদি দেখি কি দাঁড়ায়। দেখো, বাড়ি ঘর 10 লাখ, আসবাবপত্র 90,000, তারপরে বিনিয়োগ 10,000, গহনাপত্র 80,000, নগদ 3,000, সব মিলিয়ে 11,83,000 টাকার সম্পদ আছে। সেখান থেকে আমরা দায় 6,000 টাকা বাদ দেওয়ার পরে 11,77,000 টাকা পেয়েছি, সেটা হচ্ছে পারিবারিক তহবিল। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা যাব খ নম্বরে। তো খ নম্বরে যাওয়ার সময় আমাদের যেটা দরকার, খ নম্বরে আমাদের কাছে করতে হবে আয় ব্যয় বিবরণী। তো আমরা দেখি এখানে আয় ব্যয় কোনগুলো। দেখো, বেতন, বিনিয়োগের সুদ এবং রোগী দেখে প্রাপ্তি, এই তিনটা হচ্ছে আয়। দেখো, আমি এই তিনজনকে আলাদা বক্সের মধ্যে আটকেছি। ঠিক একইভাবে দেখো, খাদ্য সামগ্রী, দৈনন্দিন বাজার, এরা ব্যয়, কিন্তু টেলিভিশন ক্রয় সম্পদ, এটা আসবে না। তারপরে দেখো, খবরের কাগজ ক্রয়, শিক্ষা খরচ এবং গ্যাস, পানি, বিদ্যুৎ এই তিনটাও ব্যয়, কিন্তু ব্যাংকের স্থায়ী আমানত এবং নগদ উদ্বৃত্ত এরা হচ্ছে সম্পদ। ব্যাংকের স্থায়ী আমানত, নগদ সম্পদ, সুতরাং এদেরকে আমরা নিচ্ছি না। আমরা শুধু আয়গুলো নেব। তাহলে আয়গুলোর ভেতরে কারা কারা যায় দেখো, আমরা হলুদ বক্সের মধ্যে রেখেছি বেতন, বিনিয়োগের সুদ প্রাপ্তি এবং রোগী দেখে প্রাপ্তি। এই তিনজনকে আমরা হলুদ বক্সে রেখেছিলাম। তো এই তিনজনকে একসঙ্গে করে দিলাম, এরা হচ্ছে আয়। ঠিক সেম যদি আমরা ব্যয়ের দিকে তাকাই, তাহলে খাদ্য সামগ্রী, দৈনন্দিন বাজার, খবরের কাগজ, শিক্ষা খরচ, গ্যাস, পানি, বিদ্যুৎ, এই পাঁচটা হচ্ছে আমাদের ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে, নিচের দিকে যে রয়ে গেছে, দেখো আমাদের জেনারেল অঙ্কের ভেতরে যেটা রয়ে গেছে, গ্যাস ও বিদ্যুৎ খরচ 1500 টাকা বকেয়া রয়েছে, বিনিয়োগের সুদ 1000 টাকা পাওয়া যায়নি। দুটোই বকেয়া। একটা আয় বলে আমরা বলি অনাদায়ী, বিনিয়োগের সুদটা অনাদায়ী বলি, কিন্তু দুটোই আসলে বকেয়া, আমরা পাইনি, পাবো এরকম একটা কিছু। তো এরকম ক্ষেত্রে আমরা বলছি বকেয়া সমূহ সংশ্লিষ্ট আয় বা ব্যয়ের সঙ্গে যোগ হবে। তার মানে গ্যাস পানি বিদ্যুতের সঙ্গে যোগ হবে। বিনিয়োগের সুদ যেটা 1000 টাকা পাওয়া যায়নি, সেটা বিনিয়োগের সুদের সঙ্গে যোগ হবে। যদি তাই হয়, তাহলে অঙ্কটা কি দাঁড়ায় আমরা একটু দেখি। দেখো, বেতন যা ছিল তাই বসিয়েছি, বিনিয়োগের সুদ 1500 টাকা ছিল, তার সঙ্গে যোগ অনাদায়ী 1000, 2500 টাকা বসিয়েছি। রোগী দেখে প্রাপ্তি ছিল 1,20,000 টাকা, টোটাল আয়টা আমরা বসিয়ে দিয়েছি। এরপরে ব্যয়ে আসো, দেখো খাদ্য সামগ্রীর সঙ্গে কোনো সমন্বয় নাই। খাদ্য সামগ্রী 60,000 টাকা সেকেন্ড কলামে বসেছে। তারপরে দৈনন্দিন বাজার খরচ দেখো 1,20,000 টাকা সেকেন্ড কলামে। তারপরে খবরের কাগজ দেখো 3,500 টাকা। শিক্ষা খরচ দেখো 28,000 টাকা। এইবার আসো, গ্যাস, পানি, বিদ্যুৎ 21,000 টাকার সঙ্গে আমরা বকেয়া 1500 টাকা যোগ করেছি। এবার সমস্ত ব্যয় একসঙ্গে করে আমরা আয় থেকে বাদ দেওয়ার পরে যেটা পাই, সেটা হচ্ছে 2,51,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল সম্পদ, টোটাল আয়ের জের। দেখো, এটা আয়ের উদ্বৃত্ত বা আয়ের জের বলে, বা ব্যয় অতিরিক্ত আয় বলে, যেটা যেভাবে বলো তুমি বলতে পারো, কিন্তু ব্যাপারটা সব ক্ষেত্রেই সেম। তো এটা ছিল আমাদের খ নম্বর। ঠিক আমরা যদি গ নম্বরে যাই, তো গ নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা আসলে দুইটা অঙ্কের সমন্বয়ে একটা অঙ্ক করব। গ নম্বর অঙ্কটা করব আমরা আসলে দুইটা অঙ্কের সমন্বয় করে একটা অঙ্ক। দেখো, প্রথমে যদি আমরা সেই আগের প্রাপ্তি প্রদান হিসাব এবং আগের আয় ব্যয় হিসাব, পারিবারিক তহবিল নির্ণয়, এই দুজনকে একসঙ্গে তুলে নিয়ে আসি, তাহলে প্রথম যেটা দরকার পড়ে, দেখো ওই যে ওপরে আমাদের প্রারম্ভিক যে সম্পদগুলো ছিল, বছরের শুরুতে যে সম্পদগুলো ছিল, যেমন বাড়ি ঘর, আসবাবপত্র, বিনিয়োগ, গহনাপত্র, এরা আসলে স্থায়ী সম্পদ, বা স্থায়ী বলে আমরা যা বুঝছি, এগুলো বছরের শুরুতেও যা ছিল বছরের শেষেও আসলে তাই থাকবে। সেই জন্য আমরা এদেরকে একটা সম্পদের তালিকার মধ্যে নিলাম। আমরা শুরু থেকে শুধু সম্পদগুলো হিসাব করছি, দায়টা আমরা জেনারেলি পেয়ে যাব, ইজিলি পেয়ে যাব। তো আমরা শুরুতে সম্পদগুলো দেখছি। এরপরে দেখো, টেলিভিশন ক্রয় এবং নগদটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। দেখো, নগদটা আমরা যদি দেখি, নগদ ওখানে ছিল 7,000, 3,000, আর এখানে এসে হয়ে গেছে 7,000। দেখো, আমি গোল একটা বৃত্ত করে দেখিয়ে দিয়েছি আসলে আমরা 7,000টা কোথায় থেকে নিলাম।
আগে যেহেতু এটা আমরা প্রথমটা করেছিলাম বছরের শুরুতে, এখন যেহেতু আমাদের বছরের শেষ, সেই জন্য আমরা এটা শেষেরটা করেছি, অর্থাৎ হাতে নগদ 7,000 টাকাটা আমরা শেষে বসিয়েছি। এরপরে আসো, আমরা প্রাপ্তি প্রদান হিসাব থেকে টেলিভিশন ক্রয় সম্পদ ছিল, তাই আমরা টেলিভিশন ক্রয়কে নিলাম, এবং ব্যাংকে স্থায়ী আমানত ছিল আমাদের একটা সম্পদ, তাই আমরা ব্যাংকের স্থায়ী আমানতটাকে এখানে নিয়ে আসলাম। এই দুইটা সম্পদ, তাহলে আমরা আগের সম্পদগুলো থাকলো, সঙ্গে হাতে নগদটা চেঞ্জ হয়ে গেল, আর প্রাপ্তি প্রদান হিসাব থেকে টেলিভিশন ক্রয় আর ব্যাংকের স্থায়ী আমানতটা চলে আসলো। এখন বাদ বাকি থেকে যাচ্ছে হচ্ছে অনাদায়ী বিনিয়োগের সুদ। আমরা যে টাকাটা এখনো পাইনি, সেই সুদের টাকাটা রয়ে গেছে, এটা আজ হোক আর কাল হোক আমরা পেয়ে যাব, তাই এটা আমাদের একটা সম্পদ, তাই আমরা এটাকে সম্পদ পাশে নিয়ে গেলাম, সম্পদের মধ্যে দিলাম। তো এখন যদি আমরা এই অঙ্কটা সলিউশন করি, জাস্ট তুমি এখান থেকে একবার দেখে যাও, পারিবারিক তহবিলটা ছিল হচ্ছে 11,77,000 টাকা, আর ব্যাংক ঋণ একটা দায়, এটা ছিল 6,000 টাকা। এবং সেই সঙ্গে আরও একটা জিনিস দেখে যাও, গ্যাস পানি বিদ্যুৎ খরচ বকেয়া আছে 1,500 টাকা। আর আরেকটা কথা তোমাকে মনে করিয়ে দেই, আমরা আয়ের জের বের করেছিলাম 2,51,500 টাকা। যদি সমস্যা হয় তাহলে তুমি এখান থেকেই পজ করে, মানে উল্টা দিকে যে আরেকবার একটু দেখে আসতে পারো, আসলে আমরা আয়ের জের কত বের করেছিলাম, 2,51,500 টাকা। তো যদি এই অবস্থা হয়, তাহলে আমরা এখানে এসে এবার সম্পদটা করছি, দেখো ঠিক আগের মতোই, বাড়িঘর, আসবাবপত্র, বিনিয়োগ, গহনাপত্র, ঠিক আগের মতো যেগুলো স্থায়ী সম্পদ ছিল সবগুলোকে পরপর আগে বসিয়ে নিলাম, এরপরে নগদ দিলাম, নগদ টাকা ছিল 3,000, এখন হয়ে গেল 7,000। টেলিভিশন ক্রয় যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, ব্যাংকের স্থায়ী আমানতটা বসিয়ে দিলাম, এবং অনাদায়ী বিনিয়োগের সুদটা বসিয়ে দিয়ে 14,36,000। আর আমি তোমাকে বলে এসেছি, আগেই তোমরা দেখে এসেছো, যে ব্যাংক ঋণ ছিল হচ্ছে 6,000 টাকা, গ্যাস পানি বিদ্যুৎ বকেয়া রয়েছে যেহেতু, সেটা আমার দায় 1,500 টাকা। এইবার আসো, আমার টোটাল পারিবারিক তহবিল ছিল 11,77,000, এবং এর সঙ্গে আমরা এবার আয়ের জের যোগ করেছি 2,51,500 টাকা। সব মিলিয়ে যোগ করলে চলে আসে 14,36,000 টাকা, যেটা সম্পদ এবং দায় দুটো মিলে যাবে। জেনারেলি আমরা বলি যে মিলে গেলে অঙ্ক ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রেও এমনও হয় যে অঙ্ক মিলেছে কিন্তু অঙ্ক ঠিক হয়নি, এটা হতেও পারে। আবার না মিললেও অঙ্ক মাঝে মধ্যে ঠিক হতে পারে যদি অঙ্কের ভেতরে ভুল থাকে, তো এরকম হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত থাকে না। তো তোমরা ধরেই নিবা যে মিলে গেলে বোঝা যায় যে তোমার অঙ্কটা ঠিক আছে, তবে সবসময় এটা ঠিক নয়। তো এখন আমাদের সময় চলে আসছে আসলে ক্লাস ওয়ার্কের, তো আমরা ক্লাস ওয়ার্কটা দেখব। তো তোমাদের ক্লাস ওয়ার্কটা থাকবে এখন থেকে ঠিক 10 মিনিট সময়। 10 মিনিটের মধ্যে তুমি 213 পৃষ্ঠার সৃজনশীল 4-এর ক নম্বর অঙ্কটা করে আমাকে পাঠাবে। 213 পৃষ্ঠার সৃজনশীল 4-এর ক নম্বর অঙ্কটা করে আমাকে পাঠাবে। তো আমাদের ক্লাসের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা এখন চলে আসছি হোমওয়ার্ক দিতে। তো লাস্ট আমাদের এখন হোমওয়ার্ক টাইম। তো যেহেতু আমাদের হোমওয়ার্কের সময়, তো আমরা হোমওয়ার্কটা করব হচ্ছে, যেহেতু আমরা সৃজনশীল 4-এর ক করেই ফেললাম, এখন খ এবং গ থাকবে তোমাদের হোমওয়ার্ক। 213 পৃষ্ঠার সৃজনশীল 4-এর খ এবং গ তোমার হোমওয়ার্ক হিসাবে থাকবে। তো আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে। তো এখন তোমাদেরকে আসলে থ্যাংক ইউ বলার সময়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আশা করি আরও ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাইকে থ্যাংক ইউ, আজকের মতো বিদায়।